স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর চাপ দেওয়ার বিষয়ে নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে যে অভিযোগ করেছেন তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয় বলে উল্লেখ করেছে সেনা সদর। বিবৃতিতে তারা উল্লেখ করে এমন অভিযোগ অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। আর হাসনাতের এই পোস্টের বিরোধিতা করেছেন তার নিজ দলের নেতারাও। অবশ্য দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আন্দোলন থেকে রাজনীতিতে আসা ছাত্রদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও আহ্বান জানান। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর চাপ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গেল শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন, যা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে হয় বিক্ষোভ। আবার এনসিপির এক প্রেস ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে ক্ষোভ জানান হাসনাত। কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। অবশ্য তার এই ফেসবুক পোস্ট নিয়ে দলের মধ্যেই দেখা দিয়েছে দ্বিমত। পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি শনিবার সিলেটে এক অনুষ্ঠানে এমন পোস্ট দেয়াকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, যেভাবে সোশ্যাল মিডিয়ায় হাসনাত আব্দুল্লাহ কথাগুলো বলেছেন তা সমীচীন নয়। তাতে ভবিষ্যতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। আবার নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ হাসনাতের পোস্টে কমেন্ট করে বলেছেন, এগুলো কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যে বলছেন, এটা চলতে পারে না। অবশেষে সেনা সদরের পক্ষ থেকে নেত্র নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় সেনা সদর দপ্তর জানায়, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়। তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, গেল 11 মার্চ সেনা সদরে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের বৈঠক হয়েছে। তবে তাদের ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ দেওয়ার অভিযোগ মিথ্যা। বরং হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সবশেষ রবিবার বিকেলে নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্র নেতারা। এ সময় ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী কমিটি গঠন করেছি, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের আনাচে কানাচে শ্রমিক অঞ্চলে ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য এবং তাদের জীবন যাপনগুলো উন্নয়ন করার জন্য একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উৎসাহিত করার জন্য। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সবার আগে গণপরিষদ নির্বাচনের সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া বর্তমান সংবিধান বাতিলেরও দাবি করেছে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের 166 প্রস্তাবের মধ্যে 113টিতেই একমত জানিয়ে নিজেদের প্রস্তাবনাও জমা দিয়েছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের 166 প্রস্তাবের মধ্যে 113টিতে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 29টি প্রস্তাবে আংশিক মত থাকলেও 22টি প্রস্তাবে দ্বিমত রয়েছে বলে জানায় দলটি। দুপুরে এনসিপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দেয়। পরে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের তার দলের অবস্থানের কথা জানান। তুষার জানান, পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় সংস্কার কমিশনের প্রতিবেদন তারা এখনো পাননি। এ নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে এনসিপি। খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাই নাই এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই। তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই। দেশ নতুন করে স্বাধীন না হলেই যে নতুন সংবিধান লেখা যাবে না, এমনটা মনে করেন না এনসিপি। প্রাসঙ্গিকভাবে বর্তমান সংবিধান বাতিলেরও দাবি দলটির। যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্যে দিয়ে হতে পারে। পদ্ধতি অনেকগুলো আছে, আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এসব বিষয়ে। অন্যদিকে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থিতা 21 বছরের পরিবর্তে 23 এবং ভোটার 18 বছরের পরিবর্তে 16 বছর করার পক্ষে মত দিয়েছে দলটি।
মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা। সংবিধান নতুন করে লেখার বিপক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল ঐকমত্য কমিশনে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর এমনটাই বলেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের উদ্দেশ্য যেটা আছে, কিন্তু যেভাবে এটাকে বিবৃত করতে চান সেইটা আসলে ভুল বোঝাবুঝি হবে, সংস্কারকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার। 5 আগস্টের পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, তাই সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী পুরানা পল্টনে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই নয়, পুরো নির্বাচনী ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এ অবস্থা থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছে, কিন্তু সবার আগে সংস্কারের কথা বলেছিল বিএনপি। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সকলে মিলে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার প্রস্তাবনায় ঘোর আপত্তি বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশ জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সে আলোকে রোববার দুপুরে কমিশনের কাছে দলীয় মতামত জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। সংসদ ভবনে এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে বিস্তারিত তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত হলেও সংবিধান ইস্যুতে দলের ব্যাপক আপত্তির কথা জানান সালাউদ্দিন আহমেদ। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি, সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। কথা বলেন ইসির দায়বদ্ধতা, সীমানা নির্ধারণ এবং এনআইডি সেবা নিয়ে। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি, আরেকটা বিষয় সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার। জানান গণপরিষদ প্রসঙ্গে দলের অবস্থান, তাগিদ দেন জাতীয় নির্বাচনের। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানে একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি, সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। ৩৮টি দলের মধ্যে এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে ১৯টি দল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার কথা জানিয়ে তাদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সেনামঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য আয়োজিত ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব পরিবার ও সদস্যদের পুনর্বাসনের কথা বলেন। রবিবার ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে আসেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা, যাদের বেশিরভাগই এখনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ইফতার ও নৈশভোজে অংশ নেন তারা। ইফতারের আগে সেনাপ্রধান তাদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। পরে আহতদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান, জানান সব সময়ই তাদের পাশে থাকবে সেনাবাহিনী। অনেকে আহত, অনেকে চলাফেরা করতে পারেন না,
জুলাই অভ্যুত্থানে আহতদের মনোবল না হারানোরও আহ্বান জানান সেনাপ্রধান। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। পরে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সেনাপ্রধান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রিফাইন ডাউন বলে কোনো আওয়ামী লীগ নেই, এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর যাত্রাবাড়িতে ন্যাশনাল সিটিজেন পার্টির আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইফতার অনুষ্ঠানে এই মন্তব্য তার। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, 2000 ছাত্র জনতাকে হত্যার পরও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। এ সময় এনসিপি জনগণের কল্যাণে রাজনীতি করতে চায় উল্লেখ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের ব্যয় বাড়ানো হলো আরও প্রায় 8.5 কোটি টাকা। প্রকল্পটির কাজের অগ্রগতি 10 বছরে মাত্র 2%। এদিকে পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এখন অর্থনীতিতে বেশ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে, চাইলেও এটা থেকে সরে আসতে পারছে না সরকার। টেকনিক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথাই জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রবিবার 19টি প্রকল্প অনুমোদন হয়েছে একনেকে। পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা। পায়রা সমুদ্র বন্দর প্রথম টার্মিনাল প্রকল্পটির ব্যয় বাড়িয়ে দ্বিতীয় সংশোধনী আনা হয়। প্রকল্পটি নিয়ে হতাশা প্রকাশ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এটি অপ্রয়োজনীয় ছিল, এখন সরকার চাইলেও তা বন্ধ করতে পারছে না। দেশীয় ঠিকাদার এবং দেশীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা না থাকলে প্রকল্পের অগ্রগতি হয় না। এই চ্যানেলকে প্রত্যেক বছর যদি ট্রেজার দিয়ে খনন করা না হয় তাহলে এখানে সমুদ্র বন্দর দূরের কথা, ছোট ছোট নৌযানে করে পায়লা আনতে হবে। এই ট্রেজারের যা খরচ প্রত্যেক বছর, এইরকম একটা মাঝামাঝি এসে একটা প্রকল্প যেটা একটা অর্থনীতির জন্য একটা বিস্ফোরণের মতো। এদিকে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে আরও প্রায় 8.5 কোটি টাকা। প্রকল্পটির কাজের অগ্রগতিও হতাশাজনক। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ 3 দ্বিতীয় সংশোধনী, এটাতে আমরা সময় ব্যয় করেছি। এটা ঢাকা ওয়াসার প্রকল্প। এই বছরে বরাদ্দ রাখা হয়েছিল 15 কোটি টাকা। ঢাকাতে ভূগর্ভস্থ পানি তুলে সমাধান, এটা টেকসই শেষ পর্যন্ত সমাধান হবে না। আবারও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে রেকর্ড সংখ্যক প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। সম্ভব হলে সব স্কুলেই দেওয়া হবে এবং এগুলো সবই ড্রাই ফুড। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু বাঙালি নয়, সব জাতিগোষ্ঠীকে নিয়ে বড় পরিসরে হবে বাংলা 1432-এর বর্ষবরণ। আর পহেলা বৈশাখে শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। তবে মঙ্গল শোভাযাত্রা নাম থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল। সচিবালয়ের নিজ দপ্তরে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। পুড়ছে বিশ্ব ঐতিহ্যের প্রতীক সুন্দরবন। চাঁদপাই রেঞ্জের কলমতেজিতে শনিবার লাগা আগুন নেভাতে না নেভাতেই এবার জ্বলছে পাশের গুলিশাখালী টহলফাঁড়ি এলাকা। পানির উৎস দূরে থাকায় বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অন্তত 3 একর বনভূমি। কারণ খুঁজতে কাজ করছে 3 সদস্যের তদন্ত কমিটি। রবিবার সকাল 10টার দিকে দ্বিতীয় দফা আগুন লাগে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহলফাঁড়ি এলাকায়। শনিবারের তুলনায় এ আগুনের তীব্রতা বেশি। পড়ছে ঝড় ঝঞ্ঝায় উপকূল রক্ষার প্রাকৃতিক ঢাল বৃক্ষ। বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা। তবে পানির উৎস দূরে হওয়ায় বেগ পেতে হচ্ছে তাদের।
আমাদের এখানে নদী খনন লাগবে, নদী না হইলে আমরা সুন্দরবন বাঁচাতে পারবো না। পানির উৎসটা এখান থেকে অনেক দূরে, বিটিআরটি সিপিজি সদস্যরা আছে, স্থানীয় লোকজন নিয়ে আমরা কাজ করতেছি। আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন। এখানে আজকে সকাল 10:30টার সময় আমরা ড্রোনের সাহায্যে দেখতে পাইছি আগুনের সূত্রপাত হয়েছে। আশা করতেছি যে ফায়ার লাইন আমরা তৈরি করছি, এর মধ্যে আমরা আগুনকে সীমাবদ্ধ রাখতে পারবো। এর আগে চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে শনিবার সকালে। 13 ঘন্টার চেষ্টায় রাত 2টার দিকে নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3 একর বনভূমি। আগুনের ঘটনা তদন্ত করতে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। গেল 2 দশকে 22 বার আগুন লেগেছে পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে, যার সবকটি ঘটনাই পূর্ব সুন্দরবন এলাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথম সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল সার্ভিস। এতে সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন ঘুচবে, তেমনি খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রায় 4 লাখ মানুষের বসবাস। দৈনন্দিন কাজে এই জনপদের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা যাওয়া করতে হয় চট্টগ্রামে। সাগর পাড়ি দিতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। কখনো বুক, কখনো বা কোমর পানিতে কাদা মারিয়ে কুলে উঠতে হয়। এ দুর্যোগ আর ঝুঁকি কমাতে চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হয়েছে সাগর পথে। এ নিয়ে ব্যাপক উৎফুল্ল সন্দ্বীপবাসী। সন্দ্বীপের মানুষের কষ্ট কখনো যাবে বলে কল্পনা করে নাই। এই ফেরিটা এখন চালু হওয়ার কারণে সন্দ্বীপের মানুষের অনেক সুবিধা বেড়ে গেছে। যে পরিমাণে যানবাহনগুলো আসবে ওগুলোর জন্য আমাদের আগে রোডগুলো প্রশস্ত করতে হবে। ভিতরে আমাদের ডাবল কোনো রোড নাই। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। চলছে শেষ মুহূর্তের কাজ। ঈদ পর্যন্ত ফেরি চালানোর উদ্যোগ নির্ভর করছে আবহাওয়ার উপর। ভাটা থেকে জোয়ারের রেঞ্জের যে পানির যে লেভেলের পার্থক্য সেটা প্রায় 6 মিটার। এই 6 মিটার মিনিমাইজ করে আমাদের এই পন্টুনটা স্থির রাখা একটা চ্যালেঞ্জ। দেখা যায় ভাটার সময় যদি আমরা পন্টুনটা সেট করি, জোয়ারের সময় সেটা আবার লুজ হয়ে যায়। সেই ক্ষেত্রে জোয়ারের সময় আমাদের এটা অ্যাডজাস্ট করার জন্য বেশ কিছু সমস্যা আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি। চট্টগ্রাম থেকে নৌ রুটে সন্দ্বীপের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। ফেরি চালু হলে সন্দ্বীপের পর্যটন খাতের বিকাশের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমজমাট এখন কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাট। নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সুলভ মূল্যে কাপড়ও কিনে নিচ্ছেন বিক্রির জন্য। এবছর 150 থেকে 200 কোটি টাকা বেচা কেনার আশা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসতে শুরু করেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনা বেচা হচ্ছে। প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পোড়াদহ হাটে বর্তমানে 700টি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। ঈদ ঘিরে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই। এখন শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত দোকানিরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন। এত সুন্দর কালেকশন, এত সুন্দর গেট আপের শাড়ি, 3 পিস কোন জায়গায় পাওয়া যায় না। এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে এ হাট বেশ জনপ্রিয়। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো মানের পোশাক পাওয়া যায়। পোড়াদহ বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি বলে এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে। হাটে প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকার উপরে। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা। এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে। আমরা আশা করছি যে আরো ভালো বেচাকেনা হবে। এবছর চাঁদ রাত পর্যন্ত 150 থেকে 200 কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। র্যাংসি মার্টের গুলশান 2-এর শোরুমে শুরু হয়েছে র্যাংসি মার্ট ও এলইডি ফেয়ার। সকালে এই ফেয়ারের উদ্বোধন করেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন। অনুষ্ঠানে জানানো হয় ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে কেনাকাটার সর্বোচ্চ 53% ডিসকাউন্ট ও ফ্রি গিফট। অনলাইন শপিংয়ে ক্রেতারা উপভোগ করতে পারবেন নানা সুবিধা। উপস্থিত ছিলেন এলজির হেড অফ কনজিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম এবং টিভি ক্যাটাগরি হেড শামীম আহসান খান।
রমজানের পবিত্রতা রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন ফিনিশ পরিচালনা করছে পবিত্রতায় সুরক্ষিত রমজান ক্যাম্পেইন। ঢাকার প্রধান ইফতার বাজার, মসজিদ ও গণ ইফতার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুড কভার বিতরণ, বিভিন্ন মসজিদের টয়লেট ও ওযুখানা পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। উদ্যোগে রমজানের পবিত্রতা ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে বলে বিশ্বাস তাদের। পরিচ্ছন্ন ও সুরক্ষিত বাংলাদেশ গড়ার পথে আরও এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির। সুইডেন দূতাবাসের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ সফলভাবে সম্পন্ন করেছে বায়োসিটি যুব নগর ভিত্তিক জলাভূমি পুনরুজ্জীবন মডেল প্রতিযোগিতা। পুকুরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ পুনরুদ্ধারে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল ঢাকার জলাভূমিগুলোর অবক্ষয় রোধ এবং সচেতনতা সৃষ্টি এবং তরুণদের উদ্ভাবনী ও টেকসই সমাধান নিয়ে কাজ করতে উদ্বুদ্ধকরণ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 140টিরও বেশি দল তাদের উদ্ভাবনী ও টেকসই পরিকল্পনা জমা দেয়। জয়ী হয় ওয়াটার ইয়ার্ড, ইকো প্ল্যানার্স এবং টিম ইকুইনক্স দল।